বর্তমানে নেট দুনিয়া কাঁপাচ্ছে হলুদ মরিচের গুঁড়ার এই ম্যাজিকটা। কি বুঝলেন না তো? আচ্ছা আমি বুঝিয়ে বলি। বর্তমানে ফেসবুক পেজ খুললেই দেখা যাচ্ছে যে শুধু একটাই ভিডিও সামনে আসছে, সেটা হচ্ছে একটা টর্চ লাইট জ্বালিয়ে, মোবাইলের একটা টর্চ লাইট জ্বালিয়ে একটা কাচের গ্লাস লাইটের উপর রেখে তারপরে ওর ভিতরে দেওয়া হচ্ছে 1 চামচ লবণ, তারপরে কিছুক্ষণ পরে হলুদ। তো হলুদটা দেওয়ার পরে দেখা যায় যে ঝিরিঝিরি আকারে নিচের দিকে পড়ে, আর কালারটা একটু অনেক সময় এডিট করে কালারটা একটু ভিন্ন করছে, আবার কেউ কেউ ভিন্ন করছে না, একই রাখছে। তো এটা কিন্তু ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। তো আমিও একটু করলাম, আমার ছেলে সামনেই থাকলো, আপনারা দেখতে পেয়েছেন। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু একদম ভালো নেই, আমার পুরো পরিবারটা অসুস্থ। আমি, আমার 2 ছেলে, আমরা জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি, একেবারে মানে সবার মোটামুটি বেশ ঠান্ডা লেগেছে। আর এটা শুধু ঠান্ডা না, এটা জ্বরের কারণে হচ্ছে। এটা সম্ভবত ভাইরাস জ্বর। তো ভাইরাস জ্বরে আমরা আক্রান্ত বেশ কিছুদিন যাবৎ। আর সমস্ত এই যে পরিবারটার এই অসুস্থতার ভিতরে ট্যাকেল দিতে হচ্ছে, প্লাস আমার হাজব্যান্ডও কিন্তু ট্যাকেল দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ওষুধ। তো এই যে এর ভিতরে শোপিস রাখবো কি বা সাজানো গোছানো জিনিস রাখবো কি, আমি রাখছি দেখেন ওষুধ। এটা ডাইনিংয়ের মাঝখানে রাখবো, যেহেতু খাবার খাওয়ার পরপরই ওষুধ লাগে। তো ওষুধটা খুঁজে দেখা যায় বাইরে রাখলে, অন্য কোনো জায়গায় রাখলে খুঁজে নিয়ে আসতে হয়, যার কারণে আমি হাতের কাছে যাতে পাই সেজন্য ওষুধটা এই জায়গায় রেখে দিলাম। এতে করে খাওয়ার পরপরই ওষুধটা পেয়ে যাব, আর সুবিধা হবে বাচ্চাদের খাওয়াতে বা নিজেকে খাওয়াতে। আমরা এখানে যদি অসুস্থ হই, আমাদের দেখার মতো কেউ থাকে না। আমরা নিজেরাই নিজেদের দেখাশোনা করতে হয় আমাদের। 2 সন্তানকে দেখাশোনার জন্য আমি আর আমার হাজবেন্ড। এছাড়া আমি অসুস্থ হলে আমার হাজবেন্ড অনেক সময় অফিস ছুটি নিয়ে আসে, আর আমার হাজবেন্ড অসুস্থ হলে আমাকেই দেখাশোনা করতে হয়। আমার হাজবেন্ড কিন্তু দুইবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। তো সে সময় আমার হাজবেন্ডকে হসপিটালে ভর্তি করা লেগেছে, সব কিছু কিন্তু আমার দেখাশোনা করা লেগেছে। আর আমার আম্মু আসছিল। আম্মু মাঝে মাঝে আমি অসুস্থ হলেই আমার আম্মু চলে আসে। আসলে মা ছাড়া পৃথিবীতে দেখাশোনার মতো কেউ থাকে না। যত আত্মীয় স্বজনই থাকুক না কেন, যেই থাকুক না কেন, মা ছাড়া দেখার কেউই থাকে না। আর শ্বশুরবাড়ির লোকের কথা কি বলবো, তারা তো আসলে প্রয়োজনের সময় কেউই তাদের কাছে পাওয়া যায় না। এই যে আমি অসুস্থ হয়েছি, আসলে বললে বলা হবে যে হয়তো নিন্দা করছি। নিন্দা না, মনের কষ্টের জন্য বলছি। আমি অসুস্থ হয়েছি, আমার হাজবেন্ড ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, হসপিটালে ভর্তি হয়েছিল, আমার শাশুড়িকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যখন অসুস্থ হই, আমার শাশুড়ি আমাদের থেকেও অসুস্থ হয়ে যায় বেশি। তখন দেখা যায় যে সে আসবে কি, তাকে দেখতে যেতে হয়, এমন অবস্থা হয়। তো যাই হোক, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পেয়েছেন আমার ওই ওয়ালের সাথে লেগে গেছিলো। তো আমি যে কাজের খালা দিয়ে কাজ করাতাম, সে খালা কিভাবে যে ঘরটা মুছতো আমি জানি না। এই ফুল গাছটা মনে হয় কোনোদিনও সরাইনি, মুছার সময় কোনোদিনও মনে হয় সরাইনি। আমি যেদিন মুছতে গেছি, যে দেখি যে ওয়ালের সাথে আটকে আছে, আর ওয়ালের সাথে এমনভাবে আটকে আছে, আপনারা দেখতে পেয়েছেন টান দেওয়ার সাথে রং কিন্তু উঠে চলে এসেছে। তাহলে দেখেন অবস্থা। আমরা যে কাজের খালাকে যত্ন সহকারে ভালোবেসে কাজ করাই, টাকা দিয়ে তো করাই, এছাড়া কিন্তু আমাদের অন্য রকমের একটা আন্তরিকতা থাকে। খালাদের আমরা বলেই দিই যে অসুস্থ হলে আসার দরকার নেই। এছাড়া অনেক কিছু আমরা স্যাক্রিফাইস করি, যেটা না বলার দরকার মনে করি না। কিন্তু খালারা যে কত কাজে ফাঁকি দেয় সেটার নমুনা আপনাদের একটু দেখালাম। এই কর্নারটা কখনোই খালা মোছে না, এই কর্নারটা একেবারে দাগ পড়ে গেছে, আমি এই যে পরিষ্কার করে নিলাম। আর এছাড়াও মানে যে জায়গাটার ভিতরে চোখ যায় না, সে জায়গা কখনো ঝাড়ু দেয় না, মুছেও না। তো আসলে আমি বাধ্য হয়ে আর কি আপনাদের সাথে বলতে বললাম, কারণ এটা আসলে কষ্টের জন্য বলা হয়। আমরা কাজের খালা যখন রাখি, দেখা যায় আমরা পারি না তাই রাখি, কিন্তু পারলে কি কাজের খালার দরকার হয় না। আর যখন দেখা যায় পরিষ্কার করতে যাই, তখন যদি এই অবস্থা দেখা হয়, তাহলে সেই খালা দিয়ে আসলে কোনো কাজে লাগে কিনা আমি জানি না। আমি খালাটাকে আমি বাদ দিয়ে দিয়েছি শুধু মনের কষ্টে, যে সে কাজে এত ফাঁকি দেয় তা বলার মতো না। সে শুধু আমার দিকে তাকায়, কাজ করতে এসে শুধু আমার দিকে তাকায়, যে আমি তার দিকে তাকিয়ে আছি, কাজে দেখছি, নাকি মানে সে আমাকে চকি দেয়, এরকম একটা অবস্থা। তারপর এই ব্যালকনিটা কোনোদিনও ধোয় না, কোনোদিনও পরিষ্কার করে না এই ব্যালকনিটা। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যালকনিটা আমি আজকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করেছি, চকচক করছে। কিন্তু প্রতিদিন খালা এটা কোনো রকম ঝাড়ু দিয়ে চলে যায়। আমি ওই যে খালাদের পিছে পিছে ঘুরে বেড়াই না, কাজ দিয়ে দেখা যায় আমি আমার মতো কাজ করি, আর খালা মনের মতো করে ফাঁকি দিয়ে চলে যায়।
তো যাই হোক, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে আসছি। এখানে আমি কলিজা রান্না করব। আমি কিন্তু খুবই অসুস্থ, আমার গায়ে জ্বর, আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন হয়তো, আমার গলাটা কিন্তু কাঁপা কাঁপা। যেহেতু ঠান্ডা জ্বর থাকলে কিন্তু গলা কাঁপা কাঁপা হয়। তো কলিজা ভুনা করবো। এই যে কলিজাটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এর উপরে একটা চামড়ার মতো থাকে আর কি, মানে পর্দা মতো থাকে, সে পর্দাটা তুলে নিচ্ছি। আর পর্দাটা তুলে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে এর ভিতরে যে ময়লাটা আছে পরিষ্কার করে নিয়েই রান্না করব। তো কলিজা ভুনা কিভাবে করতে হয় সবাই জানেন, এটা আমি নতুন করে আর রেসিপি দিচ্ছি না, আর আমি এত রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না, জাস্ট রান্নাবান্না কী করলাম সেটাই শেয়ার করি। আর আমার এই তেলের বোতলটা কিন্তু অনেক কাজের, সেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি। আর রান্নাবান্না আমি কিন্তু অফ ক্যামেরায় করে ফেলেছি। এখানে আমি রান্না করেছি ডাল আর কলিজা ভুনা, আর এগুলো আমি হটপটে দিয়ে এগুলো ডাইনিংয়ের উপরে দিয়ে দিচ্ছি, মানে হটপটে ঢেলে ডাইনিংয়ে দিয়ে দিচ্ছি। যখন যার সুবিধা হবে সে তখন খেয়ে নেবে। আমরা তিনজনই অসুস্থ। আমার ছোট ছেলে খুব বেশি অসুস্থ, ওর জ্বরটা মোটেও কমছে না। গা দেখা যাচ্ছে হাত আর পা ঠান্ডা হয়ে যাচ্ছে, অথচ মাথার তাপটা কমছে না। সবসময় 101 এরকম জ্বর থাকছে, সর্বনিম্ন 100 থাকছে। তো যাই হোক, আজকে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ওষুধ দিয়েছেন, ডাক্তার পরীক্ষাটা পরে করতে বলেছে, আজকে পরীক্ষাটা করে আসবো। আর এদিক দিয়ে কাপড় চোপড় যেগুলো ছিল আমি গুছিয়ে নিচ্ছি। আজকে শরীরটা একটু ভালো লাগছে বলে সব কিছু গুছিয়ে নিচ্ছি। এতদিন সব কিছু এলোমেলো হয়ে আছে, আর এই এলোমেলোর মধ্যে একদম থাকতে ইচ্ছা করে না। শরীর খারাপের জন্য আসলে গুছিয়ে উঠতে পারছি না। আজকে একটু আমার আলমারির এক সাইডটা একটু গুছিয়ে নিলাম। আমার বাড়িঘর দেখে মনে হচ্ছে সব কিছু এলোমেলো, কতদিন আমি গুছাইনি। যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে, ছেলেরা এলোমেলো করে, তো প্রতিদিনই গোছানো লাগে, কিন্তু আমাদের এই কাজগুলো করা লাগে। আর আজকে শরীরটা একটু ভালো লেগেছে বলে আমি যত ময়লা আছে সব কিছু আর কি ক্লিন করে নিচ্ছি। এদিকে জুতোর র্যাকটা, জুতা খুলতে গিয়ে দেখি জুতার র্যাকের ভিতরে বালু ভর্তি হয়ে গেছে, সেটাও পরিষ্কার করে নিলাম। আর এই কাজগুলো করার পরে আমার শরীরটা মনে হলো আরও দুর্বল হয়ে গেছে, আমি একেবারেই শক্তি পাচ্ছিলাম না। তো এইখানে আমি একটু লেবুর রস করে নিচ্ছি, নিজে তো খেলাম লেবুর রস, আর ছেলের জন্য করে নিচ্ছি, ছোট ছেলের জন্য, বড় ছেলের জন্য। তো যে ব্যাপারটা হচ্ছে, আমাদের মুখে একদম রুচি নেই, যা খাচ্ছি সবই তিতা। ভাত মনে হচ্ছে যে একজন একজন খাচ্ছে, যে মানে তিনজনের ভাত, তিনজন খাচ্ছি একজনের ভাত। দেখেন কথা বলছি তাও এলোমেলো। যাই হোক, এখানে আমি লেবু শরবত করে নিচ্ছি। আমি এক গ্লাস খেয়েছি, ছেলেকে এক গ্লাস দিয়েছি, আর এদিকে ছোট ছেলের জন্য নিয়ে যাচ্ছি। আমার ছোট ছেলের দিকে একদম তাকানোর মতো অবস্থা নেই, এতটাই শুকাই গেছে। আর ও অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে, ও সবসময় শুয়েই থাকছে, যেহেতু ঠান্ডার ওষুধটা খাওয়ানো হচ্ছে, ওর বেশি ঘুম পাচ্ছে। আর দুবেলায় খাওয়ানো হচ্ছে ঠান্ডার ওষুধ। তো এখানে দেখেন ওর ঠান্ডার শরবতটা দিচ্ছি, তো শরবতটা কিন্তু এখানে পুরাটুকু খেতে পারলো না, অল্প একটু খেলো। যাই হোক, বলে কয়ে আমি আর কি একটু খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু ও আর খেতে পারছিল না। আর মুখে আসলে রুচি থাকে না, আমারও তো জ্বর হয়েছে আমি বুঝি। এখন বর্তমানে সবারই কিন্তু এই ভাইরাস জ্বর অ্যাটাক করছে। আমার ছেলেদের পরীক্ষা 25 তারিখ থেকে শুরু, বড়টার 24 তারিখ থেকে শুরু বড়টার, আর 25 তারিখ থেকে ছোটটার শুরু। তো জানি না কি পরীক্ষা দেবে এরা, কারণ এরা লেখাপড়ার একদম জ্বরে এদেরকে এমন একটা অবস্থায় ফেলে দিয়েছে যে পড়াশোনা করার সুযোগ সেভাবে পাচ্ছে না। ঈদের পর থেকে এই অবস্থা। আর এখন আমি ওর জ্বরটা মেপে দেখছি যে কি কত দূর, কি অবস্থা। তো আসলে জ্বর মাপার পরেই মনটা এত বেশি খারাপ হয়ে যাচ্ছে, ওর জ্বর 101, 2, 3 এরকম হয়ে যাচ্ছে। তো এখন যেটা মাপছি আপনাদেরকে একটু দেখাই, দেখেন 102 জ্বর। তো আমার ছেলে এতটাই দুর্বল হয়ে গেছে, ওর তাকানোর ভঙ্গিমা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা মানে দুর্বল হয়ে গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর এদিক দিয়ে আমার বর এই যে লেবু নিয়ে আসছিল ওদের খাওয়ানোর জন্য। তো আমি আগে এখান থেকে মানে একটু ওষুধটা মুক্ত করার জন্য আগে ভিজিয়ে রাখছি, আর এখানে লেবুর রস দিয়ে তারপরে ভিজিয়ে নিচ্ছি। লেবুর রস আর লবণ দিয়ে ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে এটা খাওয়াবো। আর যারা এটা করতে পারবেন না তাদের জন্য একটা সহজ টপিক আমি বলে দিই, সেটা হচ্ছে আপনাদের ঘরে যে চালের মাড় থাকে, মানে চাল ভিজানোর পরে যে পানিটা হয়, ওই পানি দিয়েও কিন্তু এই ফল বা সবজি ধুয়ে নিতে পারেন। এতে করেও কিন্তু ওষুধ মেডিসিন মুক্ত হয়ে যাবে।
আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কথা বলছি কিন্তু অনেক সময় এলোমেলো কথা হয়ে যাচ্ছে। আসলে আমার গায়ে প্রচণ্ড জ্বর। আমার জ্বরটা কেমন হচ্ছে ছেড়ে ছেড়ে আসছে। যখনই ওষুধ খাচ্ছি দেখা যাচ্ছে ১ ঘন্টার মধ্যে গা ঘেমে জ্বর ছেড়ে দিচ্ছে। তারপরে আবার ২ ঘন্টা ৩ ঘন্টা পরে আবার জ্বরটা আসছে। তো আমার অনেকটা জ্বর কমে গেছে কিন্তু আমার ছেলের জ্বরটা একদম কমছে না। যাই হোক এখানে ১০ থেকে ১৫ মিনিট আমি ভিজিয়ে রাখছিলাম। তারপরে এই যে ভালো করে মুছে ধুয়ে আর কি শুকিয়ে নিচ্ছি এই যে নেটের কি বলে এটা ছাঁকনির উপরে। আর এখন এই যে কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে এটা কেটে বাচ্চাদের খাওয়াইতে দিব। তো মুছে এখানে শুকিয়ে এটা ফ্রিজে রাখার আর দরকার নেই। এটা আমরা খেয়ে নিব এখন। দেখা যাচ্ছে ১ থেকে ১ দিনের মধ্যেই খাওয়া হয়ে যাবে। আর এই যে বাচ্চাদের জন্য এখন এই লেবুটা আর কি ছুলে দিচ্ছি। জ্বর হলে বেশি বেশি লেবু খেতে হয় কিন্তু আমরা এতটাই অসুস্থ যে লেবু কি কোনো জিনিসই খেতে পারছি না। সব জিনিসই তিতা, কোনো জিনিসে কোনো টেস্ট নেই, কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই, কোনো কিছুতে কোনো মানে আকর্ষণ নেই, কোনো খাবারের প্রতি কোনো রুচি নেই। তো জানি না এটা আবার কী জ্বর, এরকম জ্বর আমার কখনো আসেনি, প্রথমবার আসলো এরকম জ্বর। যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।